তো এরপরে হলো কি, ও আর আর কয়েকটা ইম্পর্টেন্ট কথা একটু বলি। আমি পেশেন্টকে বলতেছিলাম যে ওই যে আপনি পড়ে যাব এরকম ভয়টার কথা বলতেছিলেন। তো উনি বলছেন না, আমার একটু মাঝে মধ্যে মনে হয় যে একা চলতে গেলে, একাই কোথাও গেলে হয়তো একটু ভয় লেগে যাব। তবে আপনার কাছে মানে পড়ে যাবো এরকম একটা ভয় কাজ করে, কিন্তু আপনার কাছে যখন প্রথম এসেছিলাম সে তুলনায় ভয়টা এখন আর কিছু না। সে সময় তো 100% ভয় ছিল, যে আমাকে, আমি বলতাম যে আমাকে একদিকে ধরে রাখো, কেউ আমাকে একটু একদিকে হাত দিয়ে টাইট করে ধরে রাখো। এমনকি কেউ যদি হাত সরিয়ে নিত তখন আমার প্রচন্ড ভয় লাগতো। এবং বসার জন্য উনি, ওনার একটা ব্যাক সাপোর্টের প্রয়োজন হতো। উনি নিজে বলছেন যে আমি বসতে গেলেও একজনকে বলতাম যে আমাকে ধরে বসাও, কারণ আমি পেছন দিকে পড়ে যেতে পারি, একটা ঝাটকা খেয়ে পড়ে গেলাম। তো সেই জিনিসগুলো এখন আর আমার ওইভাবে কাজ করছে না। আমার ওই সাপোর্টের আর দরকার হয় না, আমি নিজে থেকে উঠতে পারি, বসতে পারি। এই ইমপ্রুভমেন্টটাও আমি মানে রুগী কিন্তু বললো যে কোনো জিনিস আমি খুব সহজেই গ্র্যাব করতে পারছি। হ্যাঁ, আমার ওইরকম ইয়ে হচ্ছে না, আমার শোল্ডার এখানে যে জাম হয়ে থাকতো, ভারী হয়ে থাকতো, সেটাও অনেকখানি রিল্যাক্স হয়ে গেছে। তাহলে আগের কন্ডিশন কি ছিল? আগের কন্ডিশন ছিল সাপোর্ট ছাড়া সে চলতে পারতো, কিন্তু তারপরেও সাপোর্টের জন্য তার আশেপাশে কাউকে থাকা লাগতো। হ্যাঁ, আর তার ক্যাপাসিটিও কিছু প্রবলেম ছিল। এখন এই জিনিসগুলা আর তার মধ্যে কাজ করছে না। ওনার মুভমেন্ট অনেকটা ফ্রি হয়ে গেছে। তো ওনার রাগের বিষয়গুলা কি ছিল? হুটহাট যে রাগ করা, সেটা ফ্রিকোয়েন্সিটা অনেকখানি ইয়ে হয়ে গেছে। তো আমি 200 দিয়ে দিয়ে পাঠাই দিলাম। এরপরে যখন আসলো তখন এই ফলো আপ গুলো অনেক বেটার ছিল। আমি জাস্ট পেশেন্টের ওয়াইফকে জিজ্ঞাসা করলাম, এবার বলেন যে ওনার রাগের কি অবস্থা। তখন বলছে যে ডাক্তার সাহেব এবার অতটা রাগ তার মধ্যে দেখা যায় না, বেশ শান্ত। রাগে না তা না, রাগে, কিন্তু আগের মতন ওরকম না। এবং উনি বলতেছেন যে আমি মানসিক থেকে আরো অনেক বেশি শান্তি আমার মধ্যে আসছে, একটুতে আমার রাগ টাগ এখন হয় না। ঘরের মধ্যে আহ, দেখা যাচ্ছে কেউ কোনো রং কাজ করলো, কিছু করলো, সেটা আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। ঠিক আছে। তো এখন আমি নিজেই আমার প্রয়োজনীয় জিনিস, আমার পানি গরম করতে লাগলে আমি পানি গরম করতে পারছি, গ্যাস সিলিন্ডার নড়াতে পারতেছি। হ্যাঁ, আমার থালা বাসন আমি নিজেই ধুতে পারতেছি। তো এইটা গত 1 সপ্তাহ থেকে আমি এই ভারী ভারী কাজগুলো আমি করতে পারতেছি। এই আহ, আপনার পরের মেডিসিন খাওয়ার পরে এই চেঞ্জ গুলো 1 সপ্তাহের মধ্যে আমার শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবার পেশেন্ট বলতেছে যে এবার আরেকটা সমস্যা আমার আসছে। গত 4 দিন থেকে আমার ফ্রিকুয়েন্টলি প্রস্রাব হচ্ছে, একটু পর পর আমাকে যেতে হচ্ছে এবং একটু বাধা বাধা মনে হচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে না, আর আমার প্রচন্ড গ্যাস পাস হচ্ছে, আমার বায়ু হচ্ছে। তো এর জন্য আপনি আমাকে একটু কড়া ডোজ দেন, নিয়ে দেন। হ্যাঁ, যাতে আমার এই ইউরিন পাসটা ঠিক মতো হয় এবং এই গ্যাসের প্রবলেমটা ইয়ে হয়। এবার আমি কিন্তু তাকে আর প্লাসিবো মানে ওষুধ দিলাম না, পরের পটেন্সি দিলাম না। কেন দিলাম না? কারণ এবার সে মেন্টালি একদম কুল ডাউন। তার রাগের বিষয়ে তার ওয়াইফও সার্টিফিকেট দিয়ে দিল যে না, ওরকম রাখতেছে না। সে নিজেও বললো যে কোনো কিছু হলে আমি অ্যাডজাস্ট করে নিতে পারতেছি, আমার নিজের কাজ নিজে করতেছি। এখন সিজনের কারণে হোক বা বয়স 45 হয়েছে, প্রস্টেটের কারণে হোক, তার ইউরিনের ফ্রিকোয়েন্সি একটু বারবার হচ্ছে, বাধা বাধা হচ্ছে, আর গ্যাসের সমস্যাগুলা হচ্ছে। এই কারণে আমি তাকে আর কোনো নেক্সট পটেন্সি দিলাম না, আমি তাকে প্লাসিবো দিয়ে দিলাম। আমার টার্গেট ছিল যে ওনার হাতের যে স্টিক, যে লাঠিটা, সেটা আমাকে সরিয়ে দিতে হবে। তার ভয়টা দূর করতে পারলে সে লাঠি ছাড়া হাঁটা, সে তো পারে, কিন্তু তার ভয়টা যাচ্ছিল না। ওই 30 পটেন্সি দেওয়ার পরে তো ওটাও চলে গেল, আর 200 দেওয়ার পরে তার মেজাজ টেজাজের রিস্টোরেশন আসলো। এরপরের ফলো আপে রুগী আর আসেনি, রুগী আমার কাছে আসেইনি। তো যাক, হঠাৎ করে গল্প করতে করতে আমি কাকে যেন এটা নিয়ে গল্প করতে করতে তার কথা মনে পড়ে গেল। তখন আমি সফটওয়্যার মেনটেন করতাম, আমার রিপোর্ট পেশেন্টের ডাটাবেস থাকতো। তো তার ওখান থেকে মোবাইল নাম্বার নিয়ে তাকে ফোন দিলাম, ভাইজান কি খবর আপনার? আপনি তো ভুলেই গেলেন, 5-6 মাস কোনো কথাই নাই। হ্যাঁ, তো উনি তখন বলতেছেন যে আর যাইনি ডাক্তার সাহেব, আমার মার্ভেলাস ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, যেটুক বাকি ছিল ওগুলা আর কিছুই না, আমি এখন সবকিছু ঠিকঠাক। আমার কাছে মনে হয়েছে আমার আর ওষুধের দরকার নাই, এই কারণে আমি দিই আর যাইনি আপনার কাছে। বুঝতে পারছেন?
তো এই যে এই একটা পেশেন্টের কেস টেকিং খুব অল্প সময়, আমি এতক্ষণ ধরে পেঁচাল বললাম, এগুলো কিন্তু ফলো আপ, 4টা 5টা ফলো আপের কথা আমি আপনাদেরকে বললাম। আর কেস টেকিং কিন্তু খুবই অল্প পোর্শন, আপনারা ভিডিও রিভিউ করলে দেখতে পাবেন। তো এই যে কেসের প্যাটার্ন, গতদিন আমি ক্লাসে যে প্যাটার্নের ইয়েটা বোঝানোর চেষ্টা করেছিলাম, আজকের প্যাটার্নটা কিন্তু আলাদা। আমরা কত সহজেই নার্স ভূমিকা দিতে পারি যদি আমরা এই মেডিসিনটাকে ধরতে শিখি। আমি এটাই কিন্তু শেখাবো আপনাদেরকে। আমরা যদি ফার্স্ট কেস এবং সেকেন্ড কেস এই দুটাকে যদি একটু স্টাডি করি, যারা নোট করেছেন তারা যদি স্টাডি করেন, তাহলে দেখুন অনেক পার্থক্য আছে, ফরাক আছে অনেক। উভয় ক্ষেত্রে মেডিসিন খুব শক্তভাবে এবং পারফেক্টলি কিন্তু আমরা যদি সিলেকশন করতে শিখি, তাহলে দেখতে পাবো যে নার্স ভূমিকা কত মিরাক্কেল ঘটাতে পারে। তো আমরা এই মেডিসিনটা এই পেশেন্টকে দিলাম, কি বেসিসে দিলাম সেটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, কেসটা তো বুঝতে পেরেছেন নাকি? গল্প হলো বুঝতে পারেননি? হ্যালো, বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বলছি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আমরা কেসের তো গত দিনের কেস, তাই না? আমরা এবারের স্লাইডটা দেখি। প্রথম জায়গা যেখান থেকে আমরা ম্যাথমেটিক্যালেও তো আমরা কেস সলভ করতে পারি। ফার্স্ট প্রেজেন্টেশনটা একটু দেখেন, কি লেখা আছে? ভেরি মাচ ইনক্লাইন টু ভায়োলেন্টলি রিপ্রোচ আদার ফর দেয়ার ফল্ট। কে বলেছেন? ডক্টর, যেটিকে না, এটা হচ্ছে এলেন এনসাইক্লোপিডিয়ায় লেখা আছে। কোথায় লেখা আছে? এলেন এনসাইক্লোপিডিয়া। অর্থটা কি? অন্যের ভুল বা ত্রুটির জন্য তাদের তীব্র বা উগ্রভাবে গালিগালাজ করে, তিরস্কার করে, এই এরকম একটা টেন্ডেন্সি, ইনক্লাইন্ড মানে প্রবণতা। ঠিক আছে, এটা এলেন এনসাইক্লোপিডিয়ায় লেখা আছে। কেন কি বলেছেন? কেন বলেছেন ফল্ট ফাইন্ডিং, অন্যের খুঁত, অন্যের দোষগুলা খুঁজে খুঁজে বাইর করে। আমাদের এই জিনিসটা একটু গভীর ভাবে বুঝতে হবে, আমরা এগুলাই বুঝবো। কিন্তু এই যে নার্স ভূমিকার পেশেন্ট সব সময় অন্যের মধ্যে ফল্ট খুঁজে বেড়ায়, ফল্ট ফাইন্ডিং, ভুল খোঁজে, অন্যের কি ভুল আছে সেটা সে আগে দেখবে, কিন্তু নিজের মধ্যে কি ভুল আছে সেটা কিন্তু সে কখনো দেখতে পায় না। এটা হলো নার্স ভূমিকার একটা বড় ক্যারেক্টার। হ্যাঁ, অন্যের ভুল দেখে বেড়াবে, অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে, কিন্তু নিজেই কি করেছি সেটা দেখাবে না। আপনি দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন অন্যের দিকে আঙ্গুল তুললেন, আমি আপনার দিকে আঙ্গুল তুললাম, এইভাবে আঙ্গুল আমরা এইভাবে তুলি না? দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে আঙ্গুলটা এইভাবে তুলি, আঙ্গুল তুলছে একটা আপনার দিকে, আর আপনার দিকে আঙ্গুল কয়টা থাকতেছে? এই আঙ্গুল কয়টা? তিনটা স্যার, তিনটা। তিনটা। তাহলে আপনি যখন অন্যের দিকে আঙ্গুল তুলবেন, আপনার দিকে কিন্তু তিনটা আঙ্গুল চলে আসে। এটা কিন্তু নার্স ভূমিকা বোঝে না। সে বেশিরভাগ সময় অন্যের ভুল দেখবে, অন্যরা ভুল করছে, সমাজ ভুল করছে, পরিবার ভুল করছে, বউ ভুল করতেছে, কেন সে আমাকে জিজ্ঞাসা করবে আমি ফোন করি কি, কার সাথে কি কথা, সে কেন বলবে এটা? তার তার কেন আমার জিনিস নিয়ে পোস্টমর্টেম করতে হবে? তাহলে সে অন্যের ভুল করছে, কিন্তু সে যে নিজে ইনজাস্টিস করছে, সে যে অন্যায় করছে, সেটার কি? এমন তো নয় যে পৃথিবীর সব মানুষই হচ্ছে ইনজাস্টিস করছে আর আপনি একদম ধোয়া তুলসী পাতা। ইনজাস্টিস কি আপনি কখনোই করেননি? এমন তো হতে পারে না যে বাকি লোক সবাই শয়তান আর আপনি একদম আহ, মানে এঞ্জেল, ভগবান, দেবতা। এরকম কি পসিবল? এরকম কিন্তু প্র্যাকটিক্যালি পসিবল না। কিন্তু নার্স ভূমিকা মনে করে যে আমি ঠিক, অন্যরা ভুল করতেছে, অন্যদের দোষটি হয়ে যায়। এবার আমরা দেখেন রুব্রিক্সের দিকে চলে আসি। আমরা প্রথম রুব্রিক যেটা নিলাম সেটা হলো অ্যাঙ্গার, অ্যাঙ্গার হোয়েন অবলাইজ টু অ্যান্সার। ঠিক আছে, অ্যাঙ্গার হোয়েন অবলাইজ টু অ্যান্সার। অবলাইজড, অবলাইজড কি? কারো ডিউটি বা ল বা প্রয়োজনীয়তার তাগিদে কোনো কাজ করতে বাধ্য হওয়া, অথবা কোনো দয়া, উপকার বা সেবার নিমিত্তে কৃতজ্ঞ ও ঋণগ্রস্ত বোধ করা। আমরা লিখি না ইওর মোস্ট অবিডিয়েন্ট, অবলাইজ দ্যাট ইওর মোস্ট অবিডিয়েন্ট পিপুল, দরখাস্ত আমরা লিখতাম। তো এই অবলাইজ
শব্দটার দুইটা দিক আছে। প্রথম অর্থ হচ্ছে বাধ্যবাধকতা, কম্পাইলড বাই ডিউটি, ল অর নেসেসিটি। যখন কেউ কর্তব্য, আইন বা পরিস্থিতির চাপে কোনো কাজ করতে বাধ্য বা বাধ্যগত বোধ করে। দায়বদ্ধতা যেটাকে বলে সহজ বাংলায়, দায়বদ্ধতা, বাধ্যগত। লেখেন আপনার অত্যন্ত বাধ্যগত ছাত্র, ইউর মোস্ট অবিডেন্ট পিপুল, ওইটাই আর কি। তো এটার উদাহরণ ডিকশনারিতে কি দেওয়া আছে? হি ফেল্ট অবলাইজ টু স্টেপ ইন অ্যান্ড কারেক্ট দ্য রং। সে অন্যায়ের প্রতিবাদ করতে বা হস্তক্ষেপ করতে বাধ্য বোধ করছিল, অবলাইজ বোধ করছিল। দ্বিতীয় অর্থ কি? দ্বিতীয় অর্থটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ, গ্রেটফুল অ্যান্ড ইনডেপ্টেড ফর এ ফেভার। যখন কেউ কারো উপকার, সুবিধা বা সেবার নিমিত্তে কৃতজ্ঞতা বা ঋণগ্রস্ত বোধ করে, কৃতজ্ঞ বাধিত। আমি আপনাদের জন্য অনেক করলাম, আপনাদের মধ্যে একটা কৃতজ্ঞতা, আপনারা অবলাইজড হলেন, তাই না? আপনি যদি মনে করেন যে না, আমি আপনাদেরকে অনেক শেখালাম, যে জিনিসগুলা আপনারা অন্য কোথাও থেকে শিখতে পারেন না, সেটা আমি যখন শিখালাম, তখন আপনি কিন্তু আমার কাছে এক ধরনের কৃতজ্ঞতার দায়বদ্ধতায় থেকে, সেটাও কিন্তু একটা অবলাইজ। উদাহরণ কি হচ্ছে? আই এম ডিপলি অবলাইজ টু ইউ ফর ইউর হেল্প। মানে আমি আপনার সাহায্যের জন্য আপনার নিকটে অত্যন্ত কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ থাকি বলি, যেটা সেটাই অবলাইজ। বুঝতে পারছেন? তো এখন বুঝেন এই রুব্রিক্সটা কেন নেওয়া হলো। প্রথম কেসে কিন্তু এই রুব্রিক্সটা ছিল না। এই রুব্রিক্সে কি বলা আছে? দ্বিতীয় কেসে কি হলো? ওয়াইফ তাকে জিজ্ঞাসা করছে যে হ্যাঁ গো, কে ফোন করলো, কোথায় তুমি ফোন দিচ্ছ, সে কি বললো। অমনি কিন্তু এই যে, কেন মেয়ে মানুষ, কেন সে আমাকে জিজ্ঞাসা করবে, এই যে তার ইগোতে এটা লাগলো, তার ইগোতে লাগলো। আমি পুরুষ মানুষ, আমি কর্তা, আমাকে জিজ্ঞাসা করার কি আছে, আমি কার সাথে কথা বলছি। গো খুব হেসে হেসে কথা বলছে, কেন সে বলবে। এটাতে সে রেগে যায়, এটাতেই সে রেগে যায়। বউ যখন জিজ্ঞাসা করে যে কাকে ফোন করছো, কেন করছো, কি বললো, তখন সে রেগে যায়। রেগে গেল, আরে তোমার এত কি দরকার, হ্যাঁ, তুমি এত মাথা ঘুমানোর কি আছে তোমার, তোমাকে কেন আমি জবাব দিব, তোমাকে কি আমি উত্তর দিতে বাধ্য। দেখেন কত পারফেক্টলি এই রুব্রিক্সটা আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্সার হয় অবলাইজ টু অ্যান্সার, অ্যাঙ্গার হয় অবলাইজ টু অ্যান্সার। যখন অ্যান্সার দিতে তাকে বাধ্য করা হচ্ছে, ইয়ে করা হচ্ছে, তখন সে খেপে যাচ্ছে। আমার মনে হয় আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে রুব্রিক্সটা, কেন এই রুব্রিক্সটা নেওয়া হলো। প্রয়োজন হলে আমি আবার বুঝাবো। এখানে অবলাইজ শব্দের অর্থ কি? অবলাইজ শব্দের হচ্ছে টু বি রিকোয়ার্ড অর কম্পাইলড বাই ডিউটি, ল অর নেসেসিটি টু ডু সামথিং। কর্তব্য, আমি প্রথমেই বললাম, কর্তব্য বা আইনের খাতিরে কোনো কাজ করতে বাধ্য হওয়া, অথবা কারো ফেভার বা সার্ভিসের জন্য গ্রেটফুল, কৃতজ্ঞ থাকে। এটা সে বউ হয়েছে বলে আমাকে সব বলতে হবে? এখন কেউ যদি বলে যে আমাকে এই কাজটা করে দাও, আমাকে বলো, আমাকে নিয়ে চলো, তখন ওনার রিয়াকশন কেমন হবে? নাক্স ভূমিকার কেমন হবে? আরে ভাই, আমি কেন বলবো, আমি কেন করব। তো এইরকম একটা দৃষ্টিভঙ্গির কারণে এই রুব্রিক্সটা এই কেসে নেওয়া হয়েছে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। অ্যান্সারিং অ্যাভারশন টু অ্যান্সার। অ্যান্সারিং অ্যাভারশন টু অ্যান্সার অনেক বড় রুব্রিক্স। এই রুব্রিক্সে 88টা মেডিসিন আছে, কিন্তু এর মধ্যে নাক্স ভূমিকাও আছে। এই নাক্স ভূমিকা একটা পার্সন যার আনসার দিতে, বিশেষ করে তার সাবঅর্ডিনেট বা অধীনস্থরা যদি তাকে প্রশ্ন করে, তাদেরকে ওই অ্যান্সার দিতে তার খুবই খারাপ লাগে, এমনই ভাব করে যে শুনতেই পেল না, এরকম একটা বিষয়। ঠিক আছে, এরপরে রুব্রিক্সে আমরা চলে আসি। এরপরে রুব্রিক্সটা হচ্ছে কসাস। কসাস, কসাসটা কি? আমরা তো কসাস জানি। প্রথম কেসে আমরা কি দেখেছিলাম, কারো মনে আছে? কোন রুব্রিক্স নিয়েছিলাম, কসাস পেয়েছিলাম প্রথম কেসে। কেয়ারফুল ছিল স্যার। হ্যাঁ, কেয়ারফুল ছিল, থ্যাংক ইউ। প্রথম কেসে আমরা নিয়েছিলাম কেয়ারফুল, এই কেসে আমরা পেলাম কসাস। সে কি করে, নিজে থেকে পরের দিন কিন্তু সে নিজে নিয়ে আসতে পারতো, কিন্তু সে নিজে নিজে আসলো না, লাঠি সে নিল।
মানে কি, সে প্রথমে নিজে নিজে চলাফেরা করতে চায় না, ঠিক আছে? এটা কিন্তু কেয়ারফুল না। এখন আপনারা বলতে পারেন যে স্যার আগের তো কেয়ারফুল নিলেন, এখন আবার কশাস নিচ্ছেন, আমি তো বুঝতে পারছি না কি বললেন। এই দুটার পার্থক্যটা বুঝেন। কেয়ারফুল হলো ভালো করে শেখেন, ভালো করে মাথায় রাখেন। কেয়ারফুল হলো আমি লাঠির সাহায্যে আস্তে আস্তে হাঁটছি, লাঠির সাহায্যে আমি আস্তে ধরে নিয়েছি, বাস একটা সাপোর্ট নিচ্ছি, আস্তে আস্তে একটু কেয়ার, ধীরে সুস্থে আমি হাঁটতেছি, ঠিক আছে? আর কশাস হলো আমার মনের মধ্যে পড়ে যাওয়ার ভয় কাজ করছে, ফিয়ার অফ ফলিং, আমাদের ইংলিশ আছে না, আমার মনের মধ্যে পড়ে যাওয়ার ভয় কাজ করছে। তাই আমি শক্ত করে, উনি কি বলতেছিলেন প্রথম প্রথম দিন যখন আমাকে শক্ত করে ধরে নিয়ে চলো, আমি একা যাব না, সে পারলেও একা যাবে না। কশাস পেশেন্ট বলবে যে আমি ততক্ষণ চলবই না যতক্ষণ না আমার সাপোর্ট বা আমাকে যারা সাহারা দিব, আমি তাদের কাছে সাহারা পাবো, সাপোর্ট পাবো, ততক্ষণ না আমি চলবো, আমি হাঁটা চলা করবো না। তোমরা যতক্ষণ না আমাকে শক্ত করে ধরছো ততক্ষণ না আমি চলবো না। এটা হলো কশাস। তো যদিও কেয়ারফুল এবং কশাস এই দুইটা রুব্রিক্স এর মধ্যেই নাক্স ভূমিকা আছে, কেয়ারফুলের মধ্যেও কিন্তু আছে, ঠিক আছে? তাহলে আমাদেরকে খালি দেখতে হবে যে কোন জায়গায় আমরা কেয়ারফুল নিব আর কোন জায়গায় আমরা কশাস নিব। আপনি ভুল করে নিয়ে নিলেন, তাও নাক্স থাকতেছে, কিন্তু আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট জিনিস নিতে হবে। প্রথম কেসে আমরা শিখাইছিলাম কোন জায়গায় কেয়ারফুল নিতে হবে, আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লাই করতে হবে। পরের রুব্রিক্সটা নিয়েছিলাম কন্ট্রাডিকশন, ইনটলারেন্স অফ কন্ট্রাডিকশন, ঠিক আছে? কন্ট্রাডিকশন, ইনটলারেন্স অফ কন্ট্রাডিকশন মানে ন্যূনতম কন্ট্রাডিকশন, মতানৈক্য। ওই যে প্রথমেই বলছিল, ওয়াইফও বলল, সেও বলল, কন্ট্রাডিকশন একদম বরদাস্ত করতে পারে না। আমার কাজে তুমি কেন দখল আন্দাজ করবা, আমি কেন বলতে যাব, আমি কেন, তুমি কেন ইন্টারফেয়ার করবা, সোজা বাংলা কথা, তোমার দরকারটা কি? যেভাবে আছে সেভাবে করতে দাও, তোমার তো দরকার নাই। এটা হলো কন্ট্রাডিকশন, ইনটলারেন্স অফ কন্ট্রাডিকশন। এগুলো মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ, নতুন যারা আছেন তাদেরকে বলছি। এর পরের যে রুব্রিক্সটা আমরা নিতে পারি সেটা হলো, একটু আগে বললাম, ফেয়ার ফলিং অফ। হ্যাঁ, এটা কেন্টে খুব সুন্দরভাবে এই রুব্রিক্সটা একদম স্পেসিফিক দেওয়া আছে। নিচের রুব্রিক্সটা দেখেন, ফেয়ার হোয়াইল ওয়াকিং অফ। ফেয়ার হোয়াইল ওয়াকিং অফ, হাঁটার সময় মনে হয় যে পড়ে যাব, এই কারণেই সে কশাস হয়ে পড়ে, খুব শক্তভাবে আমাকে ধরো, নাহলে আমি শক্তভাবে তোমাদেরকে ধরতে চাই, আমি পড়ে যেতে পারবো না। এটা মূলত তার তৈরি হচ্ছে ফেয়ার, ফেয়ার হোয়াইল ওয়াকিং অফ। তাহলে আমরা এই ক্ষেত্রে এই জিনিসটাও দেখলাম, হাঁটার সময় ভয়, এই রূপদিস গুলা কিন্তু চলেই আসে, আমরা নিই আর না নিই, এগুলো আপনি চাইলে আপনার কাছে লাগাতেও পারেন, আবার নাও লাগাতে পারেন। যেহেতু এনার মধ্যে এই বিষয়টা আছে, আমি এই কারণে আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। এখানে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে হোয়াইল ওয়াকিং। হোয়াইল ওয়াকিং মানে কি, হাঁটার সময় ভয়। যখন সে চলাফেরা করবে, হাঁটা চলা করবে, তখন তার ভয়, সে তখন কি করে জানেন, সারাক্ষণ খুব সতর্ক দৃষ্টিতে দেখবে যে আমি যে রাস্তাতে হাঁটছি সেটা কি উঁচু নিচু নাকি সমতল, মানে কি সিঁড়ি আছে নাকি ওই কি বলে পাপোশ আছে নাকি ওরকম দরজার বিট আছে, এই বিষয়গুলো সে সতর্কভাবে দেখার চেষ্টা করবে। এই বিষয়ে সে খুব কেয়ারফুল থাকে। কিন্তু সেদিন সে কেয়ারফুল ছিল না প্রথম দিনে। কেন কেয়ারফুল ছিল না আমাকে একটু বলেন দেখি, কে বলতে পারবেন? প্রথম যেদিন আমি কেস চেকিং করলাম, কেন সে কেয়ারফুল ছিল না? সে কশাস ছিল কিন্তু কেয়ারফুল কেন ছিল না, বলেন, এনিওয়ান? চেষ্টা করেন। সাপোর্ট পাচ্ছি। সরি, সাপোর্ট দিছিল তো, দুইজন ধরে আনছে এই জন্য তো। হ্যাঁ, ওই জন্য সে কশাস ছিল। আর কেয়ারফুল কেন ছিল না? কেয়ারফুল রুব্রিক্সটা আমি কেন নিলাম না সেদিন, বলেন, এনিওয়ান? পারছেন না? কেয়ারফুল তো অসুস্থ অবস্থায় হয় স্যার। না না না, সেদিন আমি কেন কেয়ারফুল নিলাম না? আমি নিলাম না, আমি কিন্তু বলেছিলাম যে আমার পাপোশ এবং দরজা দিয়ে সে যখন আসতেছিল তখন সে হোঁচট খেয়েছিল। কেয়ারফুল পার্সন হোঁচট খাবে না।
সে তো টিপে টিপে হাঁটবে, খুব কেয়ারফুল আসবে। শেষ কষাস ছিল আমাকে। হেল্পলেসনেস ছিল সে। হ্যাঁ, কি করছিল? সেদিনকে স্যার অন্য সে সাহায্য চাচ্ছিল, হেল্পলেসনেস ছিল। হেল্পলেসনেস তো অন্য জিনিস। ওই আপনারা ওইভাবে যেন না, পার্সিয়াল ইয়েগুলাতে, মানে বড় বড় জায়গায় যেন না। এই যে এগুলো কে কি চালু করে গেছেন? কি ব্যাপার, শব্দ হচ্ছে করে থেকে? আচ্ছা আচ্ছা, সেদিন কেয়ারফুল, আমি একটু আগে কিন্তু ডেফিনেশনে বললাম যে কেয়ারফুলের পার্সন কি করবে, লাঠি নিয়ে কিরকম করে হাঁটবে, টিপে টিপে হাঁটবে। আর কসাস কি বলবে, যে শক্ত করে ধরো, নিজেও শক্ত করে ধরবে। হ্যাঁ, যেহেতু সেদিন সে ওই রকম ভাবে একটু ধাক্কা খেলো, হোঁচট খেলো, এই কারণে আমি সেদিন কেয়ারফুল আর নিলাম না। উঁচু নিচু সড়ক রাস্তা হলে এরা কি করবে, ওটাকে বাঁচিয়ে চলবে, এড়িয়ে চলবে। রাস্তা একটু টেরা বেঁকা দেখলে সে থেমে যাবে। হ্যাঁ, আর যখন বলে আমাকে একটু শক্ত করে ধরো, তাই রাস্তা ইয়ে করে ধরো, সেটা হলো কষা। শক্ত করে ধরো, আমি পড়ে যাবো, একটু ধরো ধরো, ভালো করে ধরো, শক্ত করে ধরো, রাস্তাটা আঁকা বাঁকা, উঁচু নিচু, সেটা হলো কষা। হ্যাঁ, সুন্দর করে কিন্তু আপনাদের পার্থক্য বুঝালাম। কেউ বুঝতে না পারলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। হুম, চিন্তা তো অনেক আসে, হেল্পফুল, হেল্পলেসনেস, অমুক তমুক, এগুলো নিলে তো মেলা কিছুই নেওয়া যায়। হ্যাঁ, কিন্তু আমি একদম এক্সাক্ট পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে শেখাতে চাচ্ছি। পরের স্লাইড আমরা যাই। পরের স্লাইড হলো ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট। উনি তো কথাই সেদিন বলেছিল যে কেউ যদি অন্যায় করে, উল্টাপাল্টা কাজ করে, তাহলে আমি ওটা সহ্য করতে পারি না। ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট। এর পরের স্লাইডটা হলো, যে রুব্রিক্সটা নিলাম সেটা হচ্ছে ইরিটেবল হোয়েন কোশ্চেন। এটা তো বুঝতে পারছেন না? প্রশ্ন করলে খিটমিটে হয়ে যায়। কে প্রশ্ন করলো? বউ। কে ফোন দিয়েছিল গো? হ্যাঁ গো, কে ফোন দিয়েছিল? হ্যাঁ, তোমাকে বলবো নাকি? সব কথা তোমাকে জানতে হবে, পোস্টমর্টম করতে হবে। হ্যাঁ, তো এই এই যে কোশ্চিন, এই কোশ্চিনের জায়গাটাও কিন্তু আগের ইরিটেবিলিটির, আমরা ওখানে আগের কেসে কি দেখেছিলাম? ইরিটেবিলিটি আমরা দেখেছিলাম পেন আফটার। আর এখানে হলো আমরা কি, কোশ্চেন হয়, তাই না? ইরিটেবিলিটি তার থাকছেই। এর পরের স্লাইডটাতে আমরা যাই। ও, অফেন্ডেড ইজিলি। অফেন্ডেড ইজিলি এর ব্র্যাকেটে হবে, ব্র্যাকেটে কি হবে? ব্র্যাকেটে হবে টেকিং এভরিথিং ইন ব্যাড পার্ট। টেকিং এভরিথিং ইন ব্যাড পার্ট, এইটা আমাদের রেপার্টরিতেই আছে। হ্যাঁ, টেকিং এভরিথিং ইন ব্যাড পার্ট অনেক বড় রুব্রিক্স। সে অফেন্ডেড ইজিলি হয় টেকিং এভরিথিং ইন ব্যাড পার্ট। আগের কেসে কিন্তু এটা ছিল না। এখানে পেশেন্ট খুব জলদি অফেন্ডেড হয়ে যাচ্ছে। সিম্পল কথায় বউ জিজ্ঞাসা করলো, সে অফেন্ডেড হয়ে যাচ্ছে। কেউ কিছু বললেই এই নার্স ভূমিকার কিছু পেশেন্ট আছে, অফেন্ডেড হয়ে যায়। এরপরের স্লাইড হলো পজিটিভনেস। হোয়াট ইজ পজিটিভনেস? আপনি কি ভালো হতে পারবেন? 100% ভালো হবো, আলবাত ভালো হবো। আমি প্রথম কোশ্চিনে কিন্তু এটা ছিল, তাই না? একদম পাক্কা ঠিক হয়ে যাব। এই যে 100% ঠিক হব, এইটা হলো পজিটিভনেস। হ্যাঁ, এর পরের যে রুব্রিক্স আসে সেটা হলো কোয়ালসাম ডিস্টার্বড ইফ। কোয়ালসাম ডিস্টার্বড ইফ, এটা পড়বো আমরা কিভাবে? কোয়ালসাম ইফ ডিস্টার্বড, বিরক্ত করলেই একদম ঝগড়াটে হয়ে যায়, কোয়ালসাম হয়ে যায়। নার্স ভূমিকার কিন্তু এটা একটা চমৎকার রুব্রিক্স। এটা আপনার নারের দেওয়া রুব্রিক্স, কেলভিন নারের দেওয়া রুব্রিক্স। ওকে যদি আপনি বিরক্ত করেন, ডিস্টার্ব করেন, সে সোজাসুজি লড়াই ঝগড়া শুরু করে দিবে। একটা মাত্র মেডিসিন, নার্স ভূমিকা। হ্যাঁ, আমরা এই নার্স ভূমিকার খুব কমনলি ব্যবহার করি ডিস্টার্ব অ্যাভার্স বিং। ডিস্টার্ব অ্যাভার্স বিং কথায় মানে নার্স ভূমিকা প্রেসক্রাইব করতে গেলে আমরা কিন্তু এই রুব্রিক্সটা লাগাই দিই। কিন্তু কোয়ালসাম ডিস্টার্ব, কোয়ালসাম ইফ ডিস্টার্ব, এই রুব্রিক্সটা কিন্তু আমরা যেহেতু জানি না, ওই কারণে ওইভাবে আমরা লাগাতে পারি না। আমি এগুলো আবার আলোচনা করব। তো এই কতগুলা রুব্রিক্স আমরা নিলাম, নিয়ে আমরা
রেপার্টরি করলাম। রেপার্টরি করে আমাদের ফলাফল কি আসলো দেখেন, এইখানে দেখেন 11টা আমরা রুব্রিক্স নিলাম। সব আমি নিয়েছিলাম মনে হয় 6-7টা, পরে আপনাদের বোঝানোর জন্য আমি এই রুব্রিক্স গুলা নিয়ে আসছি এখানে। এই 11টা রুব্রিক্সে আমরা যদি দেখি নাক্স ভূমিকা দেখতে পাচ্ছি, নাক্স ভূমিকার পাশে আছে আর্সেনিক। আর্সেনিক কভার করেছে 1 2 3 4 5 6 7 8টা না, 5 3 7 7টা মেডিসিন কভার করেছে নাক্স ভূমিকা। এটা কিসে দেখা কাজ যাচ্ছে। করেছে? আমরা যদি কভার করেছে হচ্ছে, আমরা যদি আহ স্মিথের দেখি, হ্যাঁ, কিন্তু আমরা যদি কেন্ট কেন্টের একদম মানে পিওর কেন্টের রেপার্টরি দেখে করি, তাহলে এর পাশাপাশি নাক ভূমিকার পাশাপাশি চলে আসে ন্যাট্রামিউর। হ্যাঁ, যদিও কেন্ট প্রথমে এই কসাসের মধ্যে নাক ভূমিকাকে রেখেছিল না। হ্যাঁ, তারপরে আমরা যদি এটাকে নিয়ে যাই আমাদের স্লাইডটা দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না, ও সরি। আচ্ছা, আমি রেপার্টরিটাই শেয়ার করি। রেপার্টরি, আমি রুব্রিক্স নেওয়া আপনাদেরকে আর দেখাচ্ছি না, আমি ধরে নিচ্ছি আপনারা মোটামুটি পারেন কিভাবে রুব্রিক্স গুলো নিতে হয়। আমি সবগুলা রুব্রিক্স আমার ক্লিপবোর্ডে নিয়ে নিয়েছি। এবার ক্লিপবোর্ডে আমি যদি অ্যানালাইসিস দেখি, দেখেন আমরা মূলত এই যে হ্যাঁ স্মিথের দিয়ে আমরা যদি করি, তাহলে দেখেন নাক ভূমিকা সবগুলা মেডিসিনেই কাভার করছে। হ্যাঁ, আর তার পাশাপাশি মেডিসিন আছে আর্সেনিক, যেখানে আমরা 7টা রুব্রিক্স কভার করছে আর্সেনিক, মানে নাক্স আর আর্সেনিক খুব পাশাপাশি আছে। হ্যাঁ, এরপর আছে কস্টিকাম বা পালসিটিলা, এটাও আসে। আমরা যদি ধরেন যে এই ইয়েগুলাকে যদি চেঞ্জ করি, ফুল সিনথেসিসে যাই, তাহলে নাক্সের পাশাপাশি একদম পালসিটিলা কাছে চলে আসে, আর্সেনিক 4 নম্বরে চলে যায়। এরপরে আমরা যদি এটাকে কেন্টের রিভাইস টিয়াতে যাই, তাহলে দেখেন নাগভূমি রিভাইস তো না, কেন্ট, আমরা যদি এই যে কেন্টের হয়ে গেল কেন্ট, এই যে ক্লাসিক টু কেন্ট, এই কেন্টে যদি যাই কাছাকাছি চলে আসে ন্যাট্রামিউর। তো আমরা পিটার স্মিথেই থাকি। হুম, তো এই ইয়েতে আমরা নাগ ভূমিকা আহ কে সর্বোচ্চ জায়গায় আমরা পেয়েছি। তো এটা আমাদের এই কেসটাও কিন্তু একটা নাক ভূমিকার পুরো পিকচার একটা ফুটে তুলেছে। আমি পেশেন্টকে প্রথমে 6 পটেন্সি দিয়েছিলাম, তারপরে 30, মেন্টালি চেঞ্জ না হওয়াতে আমি আবার 200 পটেন্সি দিলাম। এরপরে সে কিন্তু আমার কাছে আর রিপোর্ট করেনি। তো আমরা ধরেই নিয়েছি সে একদম পুরোপুরি ঠিক হয়ে গেছে, যেহেতু অফিস টফিস যাচ্ছে, সবকিছু ঠিকঠাক। তো এখন হয় কি, এই কেসগুলাতে খুবই অল্প কেসে আপনি পাবেন যে রুগী ঠিক হয়ে গেলে আবার আপনার কাছে আসে, এসে রিপোর্ট করে যে ডাক্তার সাহেব আমি ভালো হয়ে গেছি। তো ইনি যেহেতু করেননি, আমি ফোন করে জানলাম, যাক করেননি এটা তার ব্যাপার। তো এই 2টা কেস, গতদিনে আমি যে কেসটা বললাম আর আজকে যে কেসটা শেয়ার করলাম, এই 2টার কিছু গুরুত্বপূর্ণ বিষয়, ফোকাস পয়েন্ট আপনারা মনে হয় বুঝেছেন। 2টা কেস সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট। এই জন্য আমি দেখবেন যে গত কেসে আমি যে রুব্রিক্স সেট গুলো আপনাদেরকে দেখাইছিলাম, এই কেসে কিন্তু পুরো বিষয়টাই আলাদা, একদম ডিফারেন্ট। হ্যাঁ, তো মেডিসিন এক হতে পারে, কিন্তু সেই মেডিসিনে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট রুব্রিক্স দিয়ে আসতে পারেন। আর আমরা তো পরে মনের বিষয়টা, বেসিক জিনিসটা তো আমরা নেক্সট ইয়েগুলাতে আরো 2-3টা ক্লাসে আমরা বুঝবো, নার্স ভূমিকার একদম আহ, একদম কোর জিনিসগুলা। তো আমরা যখন হয় কি যে কোনো কেস স্টাডি করি, যখন কেস করি, তখন হচ্ছে দেখা যাচ্ছে নাক ভূমিকার 3-4টা রুব্রিক্স নিয়ে নিলাম, কোথাও হয়তো শিখেছি, কোনো ভিডিও স্যারের কাছ থেকে শিখলাম, ভিডিও দেখলাম, দেখে নাক ভূমিকা ইনজাস্টিস নিয়ে নিলাম, রেস্ট ক্যান নট রেস্ট নিয়ে নিলাম, হ্যাঁ, বা অ্যাঙ্গার
হয় থিংস আর নট ইন প্রপার প্লেস, এগুলো নিয়ে নিলাম, নিয়ে একটা নার্স ভূমিকা বানায় ফেললাম, মানে এইভাবে কিন্তু প্র্যাকটিস করি। তো অনেক সময় হয় কি, অনেক জিনিস আমরা কিন্তু রুগীকে গাইড করি, গাইড করে হ্যাঁ বলেন তো অমুক জায়গায় জিনিস রাখলে আপনার কি কি হয়, হ্যান ত্যান এগুলো বলে টলে নিয়ে নিলাম, নিয়ে জাস্ট একটা আন্দাজে ঢিল মারার মতন আমরা নাক দিয়ে দিলাম, একটা পার্সিয়াল অংশ মিলে গেল, বাস কাজ হয়ে গেল। দু একটা কেস হয়তো অনেক ভালোভাবেই পার হয়ে যায়, কিন্তু অনেক কেস দেখা যাচ্ছে হচ্ছে না, কারণ একটু একটু পিকচার যদি আপনি মেলান, তাহলে আপনি কখনোই পারফেক্ট কিওর আপনি দিতে পারবেন না। এই পেশেন্টটা আপনি চিন্তা করেন যে 15 দিন হসপিটালে বেডে পড়েছিল, 2 মাস ধরে আয়ুর্বেদিক ওষুধ খেলো, যে ওষুধ খাওয়ার পরে নার্স ভূমিকার 6 একটা পটেন্সি খেয়ে 5 দিন পরে সে লাঠি হাতে নিয়ে চলে আসছে, অথচ 5 দিন আগে সে 2 জনের কাঁধে ভর দিয়ে আসছে, দরজা ঢুকতে যেয়ে হোঁচট খেলো। এরকম পেশেন্ট সে কিওর হয়ে গেল। কেন কিওর হয়ে গেল? কারণ তার পারফেক্ট সিমিলিমাম করা সম্ভব হয়েছিল। আমি যদি আরো রুব্রিক্স নিই, দেখবেন সবগুলাতেই নার্স ভূমিকা চলে আসছে। তো আমাদেরকে নার্স ভূমিকার একদম প্রপারলি স্টাডি করতে হবে। আমি আপনাদেরকে পড়াবো, আজকে না, কারণ আমার সময় লাগবে। হ্যাঁ, একদম টু দা পয়েন্ট আমি আপনাদেরকে পড়াবো, মেইন ফ্যাক্টর গুলা কি কি সেগুলা পড়াবো, নার্স ভূমিকার মূল বৈশিষ্ট্যগুলা কি সেটা আমরা পড়াবো, যাতে আমরা যারা হোমিওপ্যাথি নিয়ে কাজ করছি, হোমিওপ্যাথি প্রেসক্রাইব করছি, তারা যাতে একদম সঠিকভাবে আমরা সিমিলিমাম করতে পারি। দেখেন, আমি আজকে আপনাদেরকে একটু ছাড়া ছাড়া পড়াচ্ছি, অনেকগুলো ফলো আপ নিয়ে অনেকখানি আলোচনা করলাম। আমি কেন এই বিষয়গুলোকে আলোকপাত করলাম? কারণ আমরা প্রত্যেকটা কেস খুব গভীরভাবে অবজার্ভ করি এবং ফলো আপে রাখি। আমার তো প্রয়োজন ছিল না পেশেন্টকে ফোন করার, আমি পেশেন্টকে ফোন করেও কিন্তু ফলো আপ নিলাম। মানে এমন না যে আমি জাস্ট রুব্রিক্স লাগালাম আর মেডিসিন চলে আসলো, ওষুধ দিয়ে দিলাম, রোগী একটা আরাম পেয়ে গেল, এই পর্যন্ত এরকমটা না। আপনাকে আপনার প্রেসক্রিপশনের উপর আপনার বিশ্বাস থাকতে হবে, আপনার কনফিডেন্স থাকতে হবে। ওষুধ দেওয়ার পরে আপনার মনের মধ্যে আসতে হবে যে না, একটা ওষুধ দিলাম, হ্যাঁ একটা মজা, ওষুধ দিয়ে একটা তৃপ্তি চলে আসলো, আপনি একটা তৃপ্তির ঢেকুর তুললেন, তাহলেই না হোমিওপ্যাথি হলো। তো এই কারণে আমরা পেশেন্ট নিয়ে অনেক কথা বলি, পেশেন্টকে ভালোভাবে অবজার্ভ করার চেষ্টা করি, তারপরে অ্যানালাইসিস করি যত যাই পারি। আমরা আবার রেপার্টরি করি, রেপার্টরি করে 2-1টা মেডিসিন, এই যে আমি পালসেটিলার কথা কেন বললাম, আর আর্সেনিকের পাশাপাশি এই নাক্স ভূমিকার পাশাপাশি আর্সেনিক কেন আসলো, এগুলো আমি আলোচনায় আনবো। তো এই ইয়েগুলাতে আমরা ডিডি করি। নাক্স ফাইনালি চলে আসছে আমার রেপার্টরি করে, 15টা রুব্রিক্স নিয়েছি, 15টাতে নাক্স আসছে, তারপরেও আমি আর্সেনিক দিতে পারি, কারণ ওই ডিডি করতে যে আমার কাছে আমি দেখলাম যে আর্সেনিকের কোর এটাতে মিলে গেল, তাহলে আমি আর্সেনিকের দিকে চলে যাব। তো এই কনফিডেন্সটা গ্রো করার জন্যই আমি আপনাদের মূলত ক্লাসটা নিই। আর আপনারা তো দেখেছেন, যদি সিমিলিমাম করতে পারেন, রুগী লাস্টে কি বললো, যে আমার কনফিডেন্স 100% কনফিডেন্স ফিরে আসছে, মেজাজ ফুরফুরে হয়ে গেছে। তো এই অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু আমরা রুগীদের কাছ থেকে পাই, এটাই অ্যাপ্রিসিয়েশন, টাকাটাই তো সব না। কনফিডেন্স, ডাক্তার সাহেব এরকম কনফিডেন্স ফিরে পাইছি, অ্যাপ্রিসিয়েশন চলে আসছে, ওয়াইফ বলছে হ্যাঁ ডাক্তার সাহেব কুল ডাউন হয়ে গেছে, কাম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এটাই আমাদের হোমিওপ্যাথদের দরকার। তো সেটা ওই কেসটা অ্যালার্জির হোক আর প্যারালাইসিসের হোক, আপনাকে জাস্ট মেডিসিন সিলেকশনটা বুঝতে হবে, কোন জায়গা দিয়ে দিতে হবে, হ্যাঁ, তাহলে আপনি ডেফিনেটলি রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো আমি আজকে একটু এই পর্যন্তই রাখছি।